হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। তো এই ভিডিওতে তোমাদের যে ইউনিট 3 আছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব, সেই ইউনিট 3 এর যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেই এমসিকিউ কোশ্চেনগুলো আমরা এখানে এক এক করে সলভ করব। তো এই এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করার আগে একেবারে শুরুতে আমরা যে বিষয়ের উপর কোশ্চেনগুলো সলভ করব, প্রথম যে বিষয়টা হচ্ছে তোমাদের চৌম্বক বলরেখা। এবং চৌম্বক বলরেখা জিনিসটা কি, আশা করি আমরা কম বেশি তোমরা সবাই জানো। চৌম্বক বলরেখা এবং যে আগে জেনেছি যে তড়িৎ বলরেখা অনেকটা একই। মেন ডিফারেন্সটা কি, আমরা ওখানে কি পাচ্ছিলাম, তড়িৎ বলরেখা থেকে তোমার তড়িৎ ক্ষেত্রের অভিমুখ পাচ্ছিলাম, এখানে আমরা চৌম্বক বলরেখা থেকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা আমরা পাই। তো আমাদের প্রথমে একটা জিনিস আগে দেখে নাও যে একটা বার দণ্ড, যে চুম্বক, যে দণ্ড চুম্বক, সে দণ্ড চুম্বকের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রটা দেখতে কেমন হয়। ঠিক আছে, তো মনে করো এই হচ্ছে তোমার একটা দণ্ড চুম্বক। ঠিক আছে, এটা নর্থ পোল আর এটা হচ্ছে তোমার সাউথ পোল। এই দণ্ড চুম্বকের ক্ষেত্রে চৌম্বক বলরেখাগুলো দেখতে কেমন সেটা আমরা আগে দেখি। দণ্ড চুম্বকের ক্ষেত্রে চৌম্বক বলরেখা দেখতে অনেকটা কেমন বলে দিন। তোমাদের এখানে কি হয় যে তোমাদের উত্তর মেরু থেকে চৌম্বক বলরেখাগুলো নির্গত হয়ে দক্ষিণ মেরুতে গিয়ে মেশে। এইভাবে উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে গিয়ে চুম্বক বলরেখাগুলো মেশে। এটা এই এই যে ডিরেকশনটা, এটা হচ্ছে তোমার চুম্বক, যে যে দণ্ড চুম্বকটা আছে সেই দণ্ড চুম্বকের বাইরের ডিরেকশনটা হচ্ছে কি তোমাদের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে। এবং দণ্ড চুম্বকের যে ভিতরে, দণ্ড চুম্বকের ভিতরে চৌম্বক বলরেখা ডিরেকশনটা কি হবে দেখো। দণ্ড চুম্বকের ভিতরে চুম্বক বলরেখা ডিরেকশনটা হবে তোমার দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। ঠিক এইভাবে তোমাদের এখানে গিয়ে মিশবে। ঠিক আছে, অর্থাৎ দুটো ডিরেকশন, একটা হচ্ছে দণ্ড চুম্বকের বাইরে ডিরেকশন আর একটা হচ্ছে দণ্ড চুম্বকের ভিতরে ডিরেকশন। দণ্ড চুম্বকের বাইরে ডিরেকশনটা কি হচ্ছে, দণ্ড চুম্বকের বাইরে ডিরেকশনটা হচ্ছে তোমার উত্তর মেরু থেকে শুরু হয়ে দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হচ্ছে। এবং দণ্ড চুম্বকের ভিতরে ডিরেকশনটা তার উল্টো, দণ্ড চুম্বকের ভিতরে ডিরেকশনটা কি হচ্ছে, দক্ষিণ মেরু থেকে শুরু হয়ে উত্তর মেরুতে গিয়ে মিশছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার দণ্ড চুম্বকের যে তড়িৎ বলরেখার যে ডিরেকশনগুলো, সেগুলো হচ্ছে এই ডিরেকশন। তো আমাদের এবারে প্রথম যে কোয়েশ্চেনগুলো এক এক করে এবার দেখে কি বলছে। তো প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো, যে চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশিত হয়। অপশনগুলো কি কি বলছে দেখো, যে চৌম্বক বলরেখার লম্ব বরাবর, চৌম্বক বলরেখার বিপরীত অভিমুখ বরাবর, চৌম্বক বলরেখার স্পর্শক বরাবর, আর কোনোটি নয়। আমরা কি জানি যে চৌম্বক বলরেখার, ফার্স্ট কোয়েশ্চেন, যে চৌম্বক যে বলরেখার, এই চৌম্বক বলরেখা বরাবর যদি আমরা একটা স্পর্শকটা নিই, এই ধরো তোমার সব চৌম্বক বলরেখা। তো এই চৌম্বক বলরেখা বরাবর যদি আমরা কোনো একটা বিন্দুতে স্পর্শকটা নিই, আমরা ঠিক এই বিন্দুতে আমরা চৌম্বক বলরেখার কি পাই, চৌম্বক ক্ষেত্রে ডিরেকশনটা পাই। বোঝা গেল তো, যে চৌম্বক বলরেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। এটা তো আমরা আসলে কম বেশি সবাই জানি। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, যে চৌম্বক বলরেখাগুলি সর্বদা কেমন হয়, চৌম্বক বলরেখাগুলি সর্বদাই বদ্ধ হয়। চৌম্বক বলরেখাগুলি দেখতে কেমন হলো, চৌম্বক বলরেখাগুলি সর্বদা দেখতে তোমার বদ্ধ হয়। বদ্ধ মিন্স ক্লোজড হয়। ক্লোজড বলতে আমরা ছবিতে কি দেখলাম, একটু আগে তো আমরা ছবিতে দেখলাম কি হচ্ছিল, যে একটা দণ্ড চৌম্বকের ক্ষেত্রে কি হচ্ছিল, এই হচ্ছে তোমার উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে গিয়ে আসলো, আবার ঠিক ভিতর দিয়ে আবার দেখো এই উত্তর মেরুতে ঠিক এখানে চলে আসলো। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যে এই বলরেখাটা কি যাচ্ছে, দেখো তোমার বলরেখাটা হচ্ছে তোমার বদ্ধ, ক্লোজড আছে, অর্থাৎ বলরেখাটা কোনো অবিচ্ছিন্ন না। ঠিক আছে, বলরেখাটা এখানে তোমাদের কি হচ্ছে, বদ্ধ হচ্ছে। তো সেকেন্ড অপশানে কি বলছে, তাহলে চৌম্বক বলরেখা সর্বদাই বদ্ধ হবে। থার্ড কোশ্চেন দেখো, থার্ড কোশ্চেন কি বলছে, সুষম চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বলরেখাগুলির সমান্তরাল, সুষম চৌম্বক ক্ষেত্রগুলি চৌম্বক বলরেখাগুলি দেখতে কেমন হয়। যখন সুষম চৌম্বক ক্ষেত্র হয়, সুষম চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বলরেখাগুলি সব সেম ডিরেকশন থাকে এবং এদের যে মধ্যবর্তী ডিস্টেন্স সেটা সব সেম হয়। এবং তাহলে আমাদের কোন অপশানটা হবে, এখানে দেখো
কি বলছে তাহলে এখানে আমাদের অপশন এটা হবে যে সরলরেখাগুলি সমান্তরাল হবে, সব সমান্তরাল, এবং এদের যে সম দূরবর্তী হবে। ঠিক আছে, সুষম চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে। এটা হচ্ছে গেল 3 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেন দেখো, 4 নম্বর কোয়েশ্চেন কি বলছে, কোনটি চৌম্বক ক্ষেত্রের একক নয়। আমাদের এখানে কোন কোন অপশন দেওয়া আছে, আমাদের অপশন দেওয়া আছে টেসলা, গাউস, হেনরি অ্যান্ড ওরস্টেড। ঠিক আছে, কি কি অপশন আছে, হেনরি, টেসলা, গাউস আর ওরস্টেড। তো হেনরিটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের একক নয়, বাকি তিনটে চৌম্বক ক্ষেত্রের একক। টেসলা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের এসআই একক, গাউস হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের সিজিএস একক, এবং ওরস্টেডটা কিসের একক, ওরস্টেডটা হচ্ছে তোমার চৌম্বক প্রাবল্য। এই যে চৌম্বক প্রাবল্য আছে না, চৌম্বক প্রাবল্যের এসআই একক, সরি সিজিএস একক হচ্ছে তোমার, আর তোমার হচ্ছে কি বলে ওরস্টেড। তো হেনরিটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের একক না, হেনরি কিসের একক, হেনরি হচ্ছে তোমার ইন্ডাকটেন্সের একক। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের একক হেনরি নয়। তাহলে আমাদের কোন অপশনটা হবে এখানে, অপশন সি। 5 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 5 নম্বর কোয়েশ্চেনটা একটু ভুল দেওয়া আছে। কেন ভুল, আগে কোয়েশ্চেনটা পড়ো তাহলে বুঝতে পারবে। যে বলছে এখানে একটি চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুর চৌম্বক বলরেখার স্পর্শকের অভিমুখ দ্বারা ওই বিন্দুতে রাখা একটি বিচ্ছিন্ন উত্তর মেরুর কোন ধর্ম প্রকাশিত হয়। ঠিক আছে, কোশ্চেনটা কি বলছে, একটি চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে চৌম্বক বলরেখার স্পর্শকের অভিমুখ দ্বারা ওই বিন্দুতে রাখা কোনো বিন্দুর উত্তর মেরুর কোন ধর্ম প্রকাশিত হয়। তা আমরা কি জানি যে চৌম্বক বলরেখার স্পর্শক বরাবর কোন ধর্ম প্রকাশিত হয়, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কেবল প্রকাশিত হয়, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ছাড়া আর কোনো কিছু প্রকাশিত হয় না। যে চৌম্বক বলরেখার স্পর্শক বরাবর আমাদের কি প্রকাশিত হয়, চৌম্বক ক্ষেত্রের স্পর্শক বরাবর আমাদের চৌম্বক বলরেখার স্পর্শক বরাবর আমাদের চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ হয়। তো এখানে বলছে অবস্থান, সরণ, বেগ, ত্বরণ, এগুলো কোনো কিছু নির্দেশ হয় না, কেবল যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ সেটা নির্দেশ হয়। সেকেন্ড একটা যে কোয়েশ্চেনটা ভুল, সেকেন্ড যে একটা বিষয় হচ্ছে, এখানে দেখো বলা হচ্ছে যে বিচ্ছিন্ন উত্তর মেরু, বিচ্ছিন্ন উত্তর মেরু কেবল এক্সিস্ট করে না। একটা তোমাদের একটা বিষয় হয়তো জানো যে একটা কথা আছে যে ম্যাগনেটিক মনোপল ডাজ নট এক্সিস্ট, ম্যাগনেটিক মনোপল ডাজ নট এক্সিস্ট। এখানে কি বলা হচ্ছে, একটি বিচ্ছিন্ন উত্তর মেরু, এখানে বলছে যে একটা বিচ্ছিন্ন উত্তর মেরু, কিন্তু কেবলমাত্র একটা বিচ্ছিন্ন উত্তর মেরু এক্সিস্ট করতে পারে না। তো এখানে কোনো অপশনই হবে না। ঠিক আছে, আর কেবলমাত্র আমরা কি পাই, কেবলমাত্র আমরা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পাই চৌম্বক বলরেখার স্পর্শক বরাবর। ঠিক আছে, 5 নম্বর কোয়েশ্চেনটা আশা করি বোঝা গেল কি বলতে চাইছি আমি। এবার 6 নম্বর কোয়েশ্চেন দেখো, 6 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে চৌম্বক বলরেখাগুলি সর্বদাই কেমন হবে, চৌম্বক বলরেখাগুলি সর্বদাই অবিচ্ছিন্ন বক্র হবে। ঠিক আছে, চৌম্বক অবিচ্ছিন্ন বলতে কি, যে একটু বাদ দিয়ে আবার আবার হলো, এরকম কাটা বা ছেঁড়া হবে না, সেজন্য বলছে অবিচ্ছিন্ন, এরকম ফাঁকা থাকবে না কোনো। ঠিক আছে, সেজন্য বলা হচ্ছে যে চৌম্বক বলরেখাগুলি অবিচ্ছিন্ন হবে। তো চৌম্বক বলরেখাগুলি কি হয়, অবিচ্ছিন্ন হয়, এবং কেমন হয়, বক্র হয়। তাহলে কোন অপশনটা হবে, অপশন বি। 7 নম্বর কোয়েশ্চেনে দেখো, 7 নম্বর কোয়েশ্চেনটা বলছে আমাদের বি এর মাত্রা বার করতে হবে। তো যে আমরা ম্যাগনেটিক ফোর্স, চৌম্বক বল বলতে কি বোঝে, ম্যাগনেটিক ফোর্স আমরা লিখি হচ্ছে এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। এটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফোর্সের মানে গাণিতিক রূপ। তো এখন যদি ভেলোসিটি এবং চৌম্বক ক্ষেত্রের যে অভিমুখ তাদের মধ্যবর্তী ডিরেকশন যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, অর্থাৎ আমরা যদি কোনো একটি কণাকে ছুঁড়লাম, কোনো একটা চৌম্বক ক্ষেত্রে ছুঁড়লাম, এবং কণাটির যে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কণাটির বেগের হচ্ছে যে অ্যাঙ্গেল, কণাটির যে ভেলোসিটি ডিরেকশন সেটা ধরে নিলাম আমরা 90 ডিগ্রি, সেক্ষেত্রে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এই ভি এবং বি এর মধ্যে যে ডিরেকশন সেটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা কি লিখতে পারি, কিউ ভি বি সাইন 90। তো আমরা এফ ইকুয়াল টু কি লিখতে পারি, কিউ ভি বি। ঠিক আছে, এখান থেকে আমাদের বি এর মাত্রা বার করতে হবে। তো বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এফ বাই কিউ ইন্টু ভি। এবারে আমরা এক এক মাত্রাগুলো বার করবো। তো ফোর্সের মাত্রা কি, ফোর্সের মাত্রা আমরা সবাই আশা করি জানি যে এম এল টি টু দি পাওয়ার -2।
আধানের মাত্রা কি? আধানের মাত্রা হচ্ছে তোমার আইটি। আর ভি এর মাত্রা কি? ভি এর মাত্রা হচ্ছে এল ইন্টু টি ইনভার্স। ঠিক আছে, আধানের মাত্রা হচ্ছে আইটি, ভি এর মাত্রা হচ্ছে মিটার পার সেকেন্ড, তার মানে কি এল ইন্টু টি ইনভার্স। এটা হচ্ছে তোমার ভেলোসিটির মাত্রা। তো এটাকে আমরা কি লিখতে পারি? এম থেকে যাচ্ছে এল, দেখো এবারে এই এল আউট, এইটি কেটে যাচ্ছে, তাহলে টি টু দি পাওয়ার -2 থাকছে এবং আই -1। এটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের মাত্রা। তাহলে এখানে কত নম্বর অপশন হচ্ছে? এখানে হচ্ছে তোমার অপশন এ ইজ দ্য অ্যান্সার। আশা করি বোঝা গেল কিভাবে আসলো যে চৌম্বক ক্ষেত্রের মাত্রাটা আমরা কিভাবে বার করলাম। তো এবার পরের কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন কি বলছে। এই ভিডিওতে যে এমসিকিউ গুলো করবো না আমরা, এই ভিডিওর এমসিকিউ গুলি সবই সোজা, তোমরা নিজেরাই করতে পারবে। এর পরের যে ভিডিওটা আসবে না, এর পরের ভিডিওর এমসিকিউ গুলো আছে, এর পরের ভিডিওর যে এমসিকিউ গুলো, ওখানে সব সুন্দর সুন্দর ম্যাথ আছে। সেই ম্যাথগুলো যখন আমরা করবো তখন মানে মজাটা পাওয়া যাবে। তো 8 নম্বর কোয়েশ্চেন কি বলছে যে একটি চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলির বিন্যাস ছবিতে দেখানো হয়েছে, এটি নির্দেশ করে। এখানে ছবিতে দেখো একটা চৌম্বক বলরেখা দেওয়া আছে, যে চৌম্বক বলরেখাটা কেমন। চৌম্বক বলরেখাটা দেখো অসম চৌম্বক ক্ষেত্র। চৌম্বক বলরেখার বিন্যাস থেকে আমরা এখানে কি বলতে পারছি, যে চৌম্বক বলরেখাগুলির অসম চৌম্বক ক্ষেত্র। কেন বলতে পারছি? দেখো এগুলির সমান্তরাল নাই। যদি তোমার সুষম চৌম্বক ক্ষেত্র হতে হয়, সুষম চৌম্বক ক্ষেত্রের বৈশিষ্ট্য কি? যে চৌম্বক বলরেখাগুলি সমান্তরাল হবে এবং দূরত্ব এবং সমদূরবর্তী হবে। এটা হচ্ছে তোমার সুষম চৌম্বক ক্ষেত্রের বৈশিষ্ট্য। কিন্তু এখানে ছবিটা ভালো করে লক্ষ্য করে দেখো, যে ছবিতে যে চৌম্বক বলরেখাগুলি দেখো সমান্তরাল নয় এবং সমদূরবর্তী নয়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে এই যে চৌম্বক বলরেখা, এটা হচ্ছে তোমার অসম চৌম্বক ক্ষেত্র। বোঝা গেল আশা করি। 9 নম্বর কোয়েশ্চেন দেখো, যে একটি দণ্ড চুম্বকের বলরেখাগুলির দিক কি হবে। একদম প্রথমেই এই ভিডিওর শুরুতে তোমাদের কি বললাম, যে দণ্ড চুম্বকের বাইরে যে চৌম্বক বলরেখা ডিরেকশন কি হবে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দিকে। এবং দণ্ড চুম্বকের ভিতরে চৌম্বক বলরেখা ডিরেকশন কি হবে, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। এটা হচ্ছে তোমার দণ্ড চুম্বকের যে তড়িৎ বলরেখা ডিরেকশন, সেটা। তো তাহলে এখানে কোন অপশনটা হবে? এখানে তোমাদের কি বলছে দেখো, তাহলে এখানে অপশন বি, চুম্বকটির মধ্যে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু এবং চুম্বকটির বাইরে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু। ঠিক আছে, বোঝা গেল। পরের কোশ্চেন কি বলছে, একটি দণ্ড চুম্বকের কার্যকর দৈর্ঘ্য সেটির প্রকৃত দৈর্ঘ্যের কত গুণ? 5/6 গুণ। এটা তোমাদের মনে রাখতে হবে, যে একটা দণ্ড চুম্বকের কার্যকর দৈর্ঘ্য সেটির প্রকৃত দৈর্ঘ্যের কত গুণ। এটা হচ্ছে তোমার 5/6 গুণ, এটা মনে রাখতে হবে। এবার 11 নম্বর কি বলছে, যে একটি সুষম চৌম্বক ক্ষেত্রের একগুচ্ছ বলরেখা দ্বারা নির্দেশিত হয়, যেগুলি 1 সমান্তরাল, 2 সমান্তরাল এবং বক্রতাযুক্ত, 3 অভিসারী এবং 4 অপসারী। তো কি হয়, যে সমান্তরাল হয়। সুষম চৌম্বক ক্ষেত্রে বলরেখা কি এমন হয়? সুষম চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে বলরেখাগুলি সবসময় সমান্তরাল হয়। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশন হবে? এখানে হবে অপশন এ। 12 নম্বর কোয়েশ্চেন কি বলছে, দুটি চৌম্বক বলরেখা কি হবে, কখনোই পরস্পরকে ছেদ করে না। কেন ছেদ করে না আসলে তো জানো, যে তাহলে আমরা একটা বিন্দুতে দুটো স্পর্শক টানতে পারবো এবং আমরা একটা বিন্দুতে দুটো চৌম্বক বলরেখার ডিরেকশন পাবো, কিন্তু সেটা কখনোই বাস্তবে সম্ভব নয়। একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের একটাই ডিরেকশন থাকবে। তো সেই জন্য দুটি চৌম্বক বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। তো এখানে কোন অপশন হবে? তাহলে এখানে হবে তোমার অপশন এ। 13 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, যে একটি এম একক মেরু শক্তি বিশিষ্ট চৌম্বক ক্ষেত্র থেকে ডি দূরত্বে চৌম্বক প্রাবল্য। চৌম্বক প্রাবল্যটা কি হবে? এখানে একটা মানে দেওয়া নেই, কি দেওয়া নেই সেটা বলছি দেখো। যেখানে কোশ্চেনটা কি বলছে, যে এম একক মেরু বিশিষ্ট চৌম্বক মেরু থেকে ডি দূরত্বে চৌম্বক প্রাবল্য হবে। চৌম্বক প্রাবল্যটা হবে তোমার μ0/4 পাই m/d²। এটা হচ্ছে তোমার চৌম্বক প্রাবল্যের ভ্যালু। ঠিক আছে, এখানে তোমাদের μ0/4 পাই এটা দেওয়া নেই, কিন্তু এটা হবে। তো এম একক মেরু শক্তি বিশিষ্ট মেরু থেকে ডি দূরত্বে
বিন্দুতে চৌম্বক প্রাবল্য হবে μ0/4πm/d²। এখানে কেবলমাত্র m/d² দেওয়া আছে, তার আগে এটা হবে। হ্যাঁ, তো ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন কি বলছে, একটি দণ্ড চুম্বকের নিজের অক্ষের লম্বভাবে একটি তলের উপর রাখা হলে ওই তলে উদাসীন বিন্দুর সংখ্যা হবে। উদাসীন বিন্দুর সংখ্যা এখানে 2 হবে। ঠিক আছে, এখানে অপশন দেওয়া আছে 1, কিন্তু এখানে উদাসীন বিন্দুর সংখ্যা হবে 2। উদাসীন বিন্দু আমরা বলতে জানি তো যে ওখানে কোনো যে তোমার তড়িৎ বলরেখা এক্সিস্ট করে না। উদাসীন বিন্দু আশা করি তোমরা কম বেশি সবাই জানো। তো এখানে উদাসীন বিন্দুর সংখ্যা হবে 2। 15 নম্বর কোয়েশ্চেন কি বলছে, চৌম্বক ক্ষেত্রে রক্ষিত একটি বদ্ধ তলের মধ্যে দিয়ে প্রবাহিত মোট তড়িৎ ফ্লাক্স। একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে যে তড়িৎ ফ্লাক্স, নেট তড়িৎ ফ্লাক্স সবসময় শূন্য হয়। যে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে, ঠিক আছে, যে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে মোট যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স তার যে ভ্যালুটা সব সময় শূন্য হয়, এটা মনে রাখতে হবে। তো এবার গেল, এবারে 16 নম্বর কোশ্চেন কি বলছে যে চৌম্বক ক্ষেত্রে সৃষ্টি হয় কেন। চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তোমার কোনো একটি আধান, ঠিক আছে, কোনো একটা আধান যদি গতিশীল থাকে, এই ধরো একটা আধান, এই আধানটা যদি গতিশীল হয় তাহলেই তোমার চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। ঠিক আছে, একটা আধান যদি গতিশীল হয় তাহলেই তোমার চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে এখানে কোন অপশনটা হবে, এখানে হবে তোমার অপশন সি। ঠিক আছে, তো 17 নম্বর কোয়েশ্চেন কি বলছে, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল একটি আহিত কণার বেগ কেমন হয়। দেখো এই কোয়েশ্চেনটাকে ভালোভাবে লক্ষ্য করে দেখো যে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল আহিত কণার বেগ। তো চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যদি আহিতভাবে, প্রথমে কি হয় একটা জিনিস লক্ষ্য করো, এটা ধরো একটা পার্টিকেল, এই পার্টিকেল এবং এর একটা আধান আছে। ঠিক আছে, এই আধানটা ধরে নাও তোমার কিউ। যে তোমার এই মার্কার একটা আধান আছে, এই মার্কারের আধান ধরে নাও কিউ। তো আমি কি বলতে চাইছি, এই ধরো একটা চৌম্বক ক্ষেত্র ডিরেকশন হচ্ছে বি, এবং এই ধরো একটা মার্কার, এই মার্কারটা আমি কি করলাম, যে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ছুড়লাম। ঠিক আছে, অর্থাৎ এই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ছুড়লাম। এটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রে যে কণাটা ছোড়া হলো সেই কণাটার ভেলোসিটির ডিরেকশন। তা এই কণাটা যদি আমি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ছুড়ি তাহলে এই কণাটা কি হবে সেটা আমি বলতে চাইছি। কণাটা কি হবে, কণাটা তোমার বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। ঠিক আছে, কোনো একটা কণাকে যদি কোনো চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ছোড়া হয় তাহলে কণাটি কি হবে, কণাটি তোমার বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, এবং ওই চৌম্বক ক্ষেত্রে ছোড়ার জন্য কণাটি কি বল অনুভব করবে, একটু আগে আমরা কি বার করলাম, কণাটি বল অনুভব করবে তোমার কিউ ভি বি। ঠিক আছে, আশা করি বোঝা গেল তো যে একটা চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে যদি আমরা একটা কণাকে ছড়ি তাহলে ওই কণাটি তোমার বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, এবং এই কণাটিকে ওই চৌম্বক ক্ষেত্রে ছোড়ার জন্য কি বল অনুভব করবে, তোমার এই সে বলের ভ্যালুটা হচ্ছে তোমার কিউ ভিবি, এবং এই বৃত্তাকার পথে ঘোরার জন্য কণাটি আরেকটাও বল অনুভব করবে। সেই বলটা কি বল হবে বলো দিনি, সেই বলটা হবে তোমাদের সেন্ট্রিপেটাল ফোর্স। একটা সেন্ট্রিপিটাল ফোর্স সেই বলটা অনুভব করবে। যে সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালুটা কি হবে, সেই সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালুটা হবে এম v²/r। এই দুটো সমান হবে, সেই জন্যই যে তোমাদের ওই আধানটা বৃত্তাকার পথে, ওই কণাটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। তো এখান থেকে এই ভি আর একটা ভি কেটে যাচ্ছে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, কিউ বি এম v/r। তো আমাদের জিজ্ঞাসা করছে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি ইকুয়াল টু কিউ বি r/m। এখানে আরটা কি, ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তো এখানে কোশ্চেনটা কি বলছে ভালোভাবে লক্ষ্য করো, যে কোশ্চেনটা বলছে যে হ্যাঁ, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল একটি আহিত কণার বেগ। তো আহিত কণার বেগ এখানে দেখো সবকটা ভর বেগের সঙ্গে কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা দেখাতে চাইছে একটা। তো এখানে দেখো যে চৌম্বক ক্ষেত্রের যে
যে মানে কণাটির যে বেগ কোনোভাবেই ভরবেগের সঙ্গে পরিবর্তন হচ্ছে না, ভরবেগের উপর নির্ভর করছে না। দেখো ঠিক আছে, ভরবেগ বলতে কি এম ইন্টু ভি। এখানে দেখো ভি যে ভরবেগ, এই ভরবেগের সাথে কোনোভাবে নির্ভর করছে না যে কণাটির বেগ। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, একটি চৌম্বক ক্ষেত্রের অবিলম্বে একই গতিবেগে নিক্ষেপ করলে কোন কণাটির বৃত্তগতির ব্যাসার্ধ ন্যূনতম হবে? এখানে আছে ইলেকট্রন, প্রোটন, He প্লাস Li2 প্লাস। আর একটা জিনিস লক্ষ্য করো, এই যে চারটে আধান আছে, এই চারটে আধানের মধ্যে কার মাস সব থেকে কম? ইলেকট্রনের মাস সব থেকে কম, ব্যাসার্ধ ন্যূনতম হবে। এবার একটা জিনিস লক্ষ্য করো, M/R, যার মাস যত বেশি হবে তার ব্যাসার্ধ তত কম হবে। তো আমাদের প্রথমে এখানে জানতে হবে যে ইলেকট্রন, প্রোটন, He প্লাস এবং Li2 প্লাস, এই চারটে আধানের মধ্যে কার মাস সব থেকে কম? যার মাস সব থেকে কম তার ব্যাসার্ধ তত বেশি হবে, ওই ওই চৌম্বক ক্ষেত্রে তার ব্যাসার্ধতা তত বেশি হবে। ঠিক আছে, কেন বেশি হবে বুঝতেই তো পারছো, যে চৌম্বক ক্ষেত্রে মানে আমি কণাটিকে ছুড়লাম, কণাটি ছোড়ার জন্য মাস যত কম হবে আধানটি তত মানে যত কম, ওই কণাটি তত কম বল অনুভব করবে, এবং কম বল অনুভব করার জন্য বেশি ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। ঠিক আছে, একটা আধান, এই মার্কার ধরো, এই মার্কারটা আমি একটা চৌম্বক ক্ষেত্রে ছুড়লাম, এই মার্কারটা যদি মাস যত কম হবে এই মার্কারটা তত কম বল অনুভব করবে। ঠিক আছে, যত মাস কম তত কম বল অনুভব করবে, এবং কম বল অনুভব করার জন্য বেশি ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। তাহলে যার মাস কম তার ব্যাসার্ধ বেশি। তো এখানে এই চারটে আধানের মধ্যে কার মাস সব থেকে কম? ইলেকট্রনের মাস সব থেকে কম, সেই জন্য ইলেকট্রন বৃত্তাকার পথে সব থেকে বেশি ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেন কি বলছে, যে একটি আহিত কণাকে তোমার ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, এত টেসলা চৌম্বক ক্ষেত্রে নিক্ষেপ করা হলো, কণাটির ত্বরণ দেওয়া আছে হলে এক্স এর মান কত হবে? তো আমাদের প্রথমে জানতে হবে যে ম্যাগনেটিক ফিল্ড এবং যে ত্বরণ, এই ত্বরণের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত, তো সেটা দেখো আমরা কিভাবে বার করি। তো আমরা যে চৌম্বক বল, সেই চৌম্বক বলটাকে আমরা কেমন ভাবে লিখি? চৌম্বক বলটাকে আমরা লিখি F ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। এটা হচ্ছে তোমার চৌম্বক বল। ঠিক আছে, এই চৌম্বক বলটাকে আমরা এইভাবে লিখি, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? F ইকুয়াল টু মা এম এ কিউ ভি ক্রস বি। তো এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো আমাদের বার করতে হবে বলতে আমাদের প্রথমে জানতে হবে এই ত্বরণ এবং চৌম্বক ক্ষেত্রের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত। তো যে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য কি, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, যে দুটো ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটা পাওয়া যায় তাদের সবকটার, তাহলে কি হয়, যে সবকটা ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, এই তো বি ভেক্টর এবং বি ভেক্টর, এই দুটো ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরকে আমরা পাই তার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা এই ভেক্টরের সঙ্গেও 90 ডিগ্রি হবে, অর্থাৎ ভি এর সঙ্গে 90 ডিগ্রি হবে, এবং বি এর সঙ্গেও 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রস প্রোডাক্টের একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা কি বলতে পারি, যে এ এবং বি এদের যে মধ্যবর্তী ডিরেকশন, সেটা মধ্যবর্তী ডিরেকশনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এবং ভেক্টরের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাদের ডট প্রোডাক্ট কি হয়, তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হয়। এটা আমরা আশা করি সবাই জানি, কম বেশি ক্লাস 11 ছিল। তো যেহেতু এ ইজ পারপেন্ডিকুলার টু বি, কেন হচ্ছে আশা করি বোঝা গেল, এখান থেকে বোঝা যাচ্ছে যে কেন এ এবং বি পারপেন্ডিকুলার, আগেই বললাম। তো এ আর বি যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এ ডট বি ইকুয়াল টু 0 লিখতে পারি, তাহলে ডট প্রোডাক্টটা 0 হবে। ঠিক আছে, তো এবার আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে সেগুলো লিখি। আমাদের ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে এক্স,
আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, এবং বি এর ভ্যালু দেওয়া আছে 0.3 আই ক্যাপ প্লাস 0.4 জে ক্যাপ, এটা ইকুয়াল টু হবে তোমার 0। তো এটাকে আমরা কি লিখতে পারি, 0.3x প্লাস 0.8 ইকুয়াল টু 0। তো এটা কি হচ্ছে তোমার, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 0.8/0.3, এটাতে কেটে যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে -8/3। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে, এক্স এর ভ্যালু হচ্ছে তোমার -8/3। তো এই ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি। পরের ভিডিওতে আবার আমরা সব এক এক করে আলোচনা করবো। তো তোমরা কমেন্টে বলো যে ভিডিওটা এরকম শর্ট রাখবো না লং লং ভিডিও করব। আগে যেরকম ভিডিও আপলোড করছিলাম ওরকমই লং ভিডিও আপলোড করব, না কি এরকম শর্ট কয়েকটা ভিডিও আপলোড করব। আর তোমাদের যে সিলেবাস শেষ করা নিয়ে, সিলেবাস মানে আমার যতটা, আমি প্রচুর চেষ্টা করছি সিলেবাসটা যত তাড়াতাড়ি শেষ করা যায়। তো মানে যতটা পসিবল আমি চেষ্টা করব। তো তোমরাও বাড়িতে অনেক পড়ো, বেশি বেশি করে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করো, যে যেখানে যা কোয়েশ্চেন দেখতে পাবো সেগুলো সলভ করতে চেষ্টা করো। তো আশা করি তোমাদের সব ভালোই হবে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।